প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের ফলাফল নিয়ে সন্তুষ্ট নয় বিএনপি, জানালেন মির্জা ফখরুল। আসিফ নজরুল বললেন, কোনোভাবেই আগামী বছর জুনের পর নির্বাচন হবে না। ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয়, রাজনৈতিক পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। আমাদের কাছে মনে হয়েছে বিএনপি সংস্কারের ব্যাপারে অত্যন্ত আন্তরিক। ছয় দফা দাবিতে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ। আন্দোলন কর্মসূচিতে রাজধানীতে জনদুর্ভোগ চরমে। অনেক কষ্টে এই পর্যন্ত আসলাম, এখানেও প্রায় আপনার 40 মিনিট হয়ে গেছে। ক্যামেরার সামনে থেকে কি করে রাজধানীতে অবৈধ দখল উচ্ছেদে রাজুক এবং ডিএনসিসির উচ্ছেদ অভিযান। জমি দখল করে ধর্মীয় উপাসনালয় তৈরি না করার অনুরোধ। সবাইকে আমন্ত্রণ, যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। জুনে নয়, আসছে রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচন চায় জামায়াত। ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধি দলকে কথা জানিয়েছেন আমির ডক্টর শফিকুল ইসলাম। দুপুরে ঢাকায় নিযুক্ত মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসায় বৈঠক শেষে সাংবাদিকদের জামায়াতের আমির বলেন, জুনের দিকে প্রাকৃতিক নানা দুর্যোগ থাকায় সে সময় নির্বাচন করার মতো পরিবেশ থাকবে না, তাই আগামী বছর রমজানের আগে নির্বাচন করতে হবে। তিনি বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতিতে তারা আস্থা রাখতে চান। এ সময় স্বচ্ছতার সাথে গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের বিচারের কথাও বলেন জামায়াতের আমির। এছাড়া বৈঠকে মার্কিন প্রতিনিধি দল জামায়াতের কাছে দলটি ক্ষমতায় গেলে তাদের অর্থনীতি, পররাষ্ট্র, নারী নীতি কেমন হবে তা জানতে চেয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় দলটির ভূমিকা নিয়েও কথা হয় বৈঠকে। সফররত প্রতিনিধি দলের সাথে এখন বৈঠক চলছে নাগরিক পার্টির নেতাদের। আমরা বলছি যে সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই দেশের এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মাধ্যমে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। ওই জুন পর্যন্ত অপেক্ষা করলে তখন বর্ষা, ঝড়, ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন আবার ইলেকশনটা অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিবে। জামায়াতে ইসলামের পর মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করছে জাতীয় নাগরিক পার্টি। এরপর বিকেলে আবার বিএনপির সাথেও বৈঠকের কথা রয়েছে। এ বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরফিন শাকিল। আরফিন, এই মুহূর্তে তো নাগরিক পার্টির সঙ্গে বৈঠক চলার কথা, কোন পর্যায়ে রয়েছে বৈঠক এবং আলোচনার বিষয়ে কিছু জানা গিয়েছে কিনা একটু জানাবেন। ধন্যবাদ তিতুমির। মূলত বৈঠক চলছে এখন নাগরিক পার্টির নেতাদের সঙ্গে এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গাড়ি মাত্র আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের মার্কিন যিনি হেড অফ মিশন রয়েছে তার বাসভবনের ভিতরে ঢুকছেন। অর্থাৎ 4:30টার সময় বিএনপির সঙ্গে তাদের প্রতিনিধি এখন মূলত বৈঠক চলছে তিতুমির এনসিপি নেতাদের সঙ্গে এবং 4 সদস্যের নাগরিক পার্টির নেতারা রয়েছেন এবং সেই বৈঠক মূলত 3:30 নাগাদ শুরু হয়েছে এবং কিছুক্ষণ আগে বৈঠক হয়েছে। তার আগে বৈঠক হয়েছে জামাত ইসলামের সঙ্গে, জামাত ইসলামের আমির এবং জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে 5 সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের পরে মূলত খুব স্বাভাবিকভাবে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে প্রতিনিধি দল, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজকের এই বৈঠকগুলোতে আলোচনা করছেন। তারা কোন কোন রাজনৈতিক দল কবে নির্বাচন চান সেই বিষয় নিয়ে। এবং যদি আপনাকে একটু বলি, জামাত ইসলামের আমির যেটা জানাচ্ছিলেন, আগামী জুন নাগাদ যেই নির্বাচনের রোডম্যাপ বলা হচ্ছে বা সময়সীমা বলা হচ্ছে, তার আগে অর্থাৎ তারা চাচ্ছেন 2026 সালের যে ফেব্রুয়ারিতে যে রমজান মাস, সেই রমজান মাসের আগে যেন জাতীয় সংসদ নির্বাচন হয় সেই দাবি তারা জানিয়েছেন। এবং এনসিপি নেতারা কিছুক্ষণ পর বের হওয়ার পর তারা তাদের বক্তব্য জানাবেন এবং এরপর 4:30 নাগাদ বিএনপির সঙ্গে এই সফররত মার্কিন প্রতিনিধি দলের বৈঠক রয়েছে। তিতুমির, অসংখ্য ধন্যবাদ। আরফিন শাকিল যোগ দিয়েছিলেন গুলশান থেকে, জানাচ্ছিলেন সেখানকার বৈঠকের সবশেষ খবর। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের
বৈঠকের ফলাফল নিয়ে সন্তুষ্ট নয় বিএনপি। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা দেননি ডক্টর ইউনূস। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা জানান, প্রয়োজনীয় সংস্কার এবং বিচার শেষ করে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত দ্রুত সম্ভব নির্বাচনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা। মির্জা ফখরুলের শঙ্কা, ডিসেম্বরে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি আরও খারাপ হবে, তবে তেমন কোনো শঙ্কার কারণ দেখছেন না আসিফ নজরুল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠকের জন্য বেলা 11টার পর থেকেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একে একে আসতে শুরু করেন বিএনপি প্রতিনিধি দলের সদস্যরা। সোয়া 12টার দিকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বৈঠক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্ব দেন 7 সদস্যের প্রতিনিধি দলের। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের 4 উপদেষ্টা ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবির পাশাপাশি দেশের বিদ্যমান পরিস্থিতিতে বিএনপির তরফ থেকে দ্রুত করণীয় বেশ কিছু বিষয়ে মতামত ও পরামর্শ দেওয়া হয় সরকারকে। প্রায় 2 ঘণ্টা স্থায়ী বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব ও অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা। আমরা একেবারেই সন্তুষ্ট নই, আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম। মির্জা ফখরুল বলেন, সুনির্দিষ্ট দিনক্ষণ না জানালেও ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা, যদিও ডিসেম্বরেই নির্বাচন চায় বিএনপি। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। তিনি এই কথা বলেননি যে ডিসেম্বরে হবে না, কিন্তু জুন পর্যন্ত নিয়েছেন। আমরা এই কথাটা পরিষ্কার করে বলেছি যে আওয়ার কাট আউট টাইম ইজ ডিসেম্বর। একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা 1 মাস 2 মাস বেশি ক্ষমতা থাকলাম, মোটেও সেটা না। ডিসেম্বরের থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। তা আমরা যদি কোনো বিচার না করে যাই, কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই, আমরা মানুষের কাছে নিজের কাছে জবাব দেবো কীভাবে? ইলেকশনের ব্যাপারটা সংস্কার, বিচার এবং আমাদের সরকারের গৃহীত কিছু পদক্ষেপের উপর নির্ভর করে। এই জন্যই ডিসেম্বর থেকে জুন টাইমলাইনটা বলা হয়, কিন্তু আমরা ক্যাটাগরিক্যালি বলেছি এটা কোনোভাবেই জুনের বেশি যাবে না। মির্জা ফখরুলের মতে, ডিসেম্বরে নির্বাচন না হলে দেশ সংকটে পড়বে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। ওনারা এই সমস্ত আশঙ্কার কথা বলেছেন, আমরা আমাদের মতো বলেছি যে সমস্ত আশঙ্কার কোনো রকম কারণ নাই। এসব ব্যাপারে আমরা সচেতন আছি, আমরা অত্যন্ত রেসপেক্টফুলি ওনাদের মতামত আমরা বিবেচনায় নিয়েছি। আমরা এই ব্যাপারে আরও সচেতন থাকব। শিডিউল ঘোষণা করার পর মোটামুটি 60 ডেজ দিলেই হয়। তো সেই হিসাবে যখন আমরা নির্বাচন করব তার অন্তত 2 মাস আগে আমাদেরকে রোডম্যাপটা ঘোষণা করতে হবে। কবে নির্বাচন তা নিয়ে অস্বস্তি থাকলেও বিএনপি এবং অন্তর্বর্তী সরকার সংস্কার ও গণহত্যার বিচারে আন্তরিক বলে জানায় দুপক্ষই। আমরা খুব স্পষ্ট করে বলেছি যে যে বিষয়গুলোতে ঐকমত্য হবে সব দলগুলোর, সমস্ত দলগুলোর, সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি আপনারা, এবং তারপরে সেটার উপর ভিত্তি করে আমরা বাকি নির্বাচনের দিকে চলে যেতে পারি। এবং বাকি সংস্কার যেগুলো আমরা একমত হব সেটা আমরা অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলো যা নির্বাচিত হয়ে আসবেন তারা সেগুলোকে বাস্তবায়িত করার ব্যবস্থা নেবেন। ওনারা বলেছেন যে ফ্যাসিস্ট শেখ হাসিনার যে গণহত্যা ছিল সেই গণহত্যার বিচারে বিলম্ব হচ্ছে। আমরা ওনাদেরকে বলেছি যে এর আগের সরকারের সময় যখন বিচার হয়েছিল সেটার সাথে কম্পেয়ার করে দেখিয়েছি কোনো রকম বিলম্ব করা হচ্ছে না। সবসময় সংস্কারপন্থী দল, আমরা এটা এগ্রি করেছি। অবশ্যই বিএনপি সবসময় সংস্কারের কথা বলেছে। সবচেয়ে বড় কথা, বিএনপি আমাদের এই বিভিন্ন যে সংস্কারের জন্য গঠিত বিভিন্ন কমিশন আছে, বিশেষ করে ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাবাবলী আছে সেটা ক্ষেত্রে বিএনপি অত্যন্ত পজিটিভ এবং ইতিবাচক একটা রেসপন্স দেখিয়েছে। বৈঠকের খুঁটিনাটি নিয়ে দলের নীতি নির্ধারক ও সমন্বয় দলগুলোর সাথে আলোচনা করে বিএনপি পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানান মির্জা ফখরুল। আমার কাছে ওনাদেরকে দেখে হ্যাপি লেগেছে যখন আমাদের ডায়ালগটা শেষ হয়েছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। 6 দফা দাবি আদায়ে রাজধানী তেজগাঁওয়ে সড়ক অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আর এতে রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দেখা দেয় তীব্র যানজট, বিপাকে পড়ে নগরবাসী। শিক্ষার্থীদের কর্মসূচির কারণে তেজগাঁও, কারওয়ান বাজার, মগবাজার সহ পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরুদ্ধ হয়ে পড়েন সাধারণ যাত্রীরা, কার্যত
অচল হয়ে পড়েছে ঢাকা। সকাল থেকে ৭ রাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। এই সময় তারা অবিলম্বে পূর্ব ঘোষিত ৬ দফা দাবি হয়ে যায়। অবরুদ্ধ হয়ে পড়েন সাধারণ যাত্রীরা। কার্যত অচল হয়ে পড়েছে ঢাকা। সকাল থেকে ৭ রাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। এই সময় তারা অবিলম্বে পূর্ব ঘোষিত ৬ দফা দাবি মেনে নেওয়ার দাবি জানান, না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। দাবিতে তারা উল্লেখ করেন যে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির হাইকোর্টের রায় বাতিল করতে হবে। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টর যে অবৈধ প্রমোশন হাইকোর্ট কর্তৃক যে রিট হয়েছে, এই রিট অনতি বিলম্বে বাতিল করতে হবে। যাদের আমরা মামা ডাকতাম তারা এখন আমাদের টিচার হয়ে গেছে, তারা এখন আমাদের ক্লাস নেয়, তারা আমাদের কি শেখাবে? আমাদের পড়ানোর যোগ্যতা উনারা না, তাহলে আমাদের গেটটা কেন নিবে? ৬ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রোড থেকে উঠতেছি না। আমাদের দাবি যত তাড়াতাড়ি পূরণ হবে আমরা তত তাড়াতাড়ি ক্যাম্পাসে ফিরবো। অন্যদিকে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সকাল থেকে ক্যাম্পাসের দুর্বার বাংলা চত্বরে অবস্থান নেন তারা, পরে বের করেন বিক্ষোভ মিছিল। এছাড়া ক্যাম্পাসে পোস্টারিং করেছেন তারা। ভিসিকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। শিক্ষা কার্যক্রম শুরু এবং হল খুলে দেওয়ার দাবিতে গত রোববার থেকে আন্দোলনে নামেন তারা। সোমবার রাতে সিন্ডিকেট সভা শেষে আগামী মাসের শুরুর দিকে একাডেমিক কার্যক্রম শুরু এবং হল খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। একই সাথে গত 18 ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনা ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। আর সিন্ডিকেটের এসব সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ভিসির পদত্যাগের ১ দফা দাবিতে মঙ্গলবার থেকে আন্দোলনের নামে শিক্ষার্থীরা তালা ভেঙে অবস্থান নেয় আবাসিক হলগুলোতে। অচিরে এই বিচার বিভাগের পৃথক সচিবালয় বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সকালে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম কার্যালয় পরিদর্শনে গিয়ে কথা জানান তিনি। বলেন, এখন সব দিক থেকে যাচাই বাছাই চলছে, যেসব প্রস্তাব দেওয়া হয়েছে তা নিয়েও কাজ চলছে। দ্রুত এটি চূড়ান্ত রূপ পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। জানান, সাংবিধানিক বাধ্যবাধকতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ সময় স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে আইনজীবী এবং সাংবাদিকদের সহায়তা কামনা করেন প্রধান বিচারপতি। ব্র্যাকের সহায়তায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য নির্মিত বেশ কিছু অবকাঠামো উদ্বোধন শেষে এসআরএফ কার্যালয়ে যান তিনি। এ সময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সহ অন্যান্য কর্মকর্তারা। সবাইকে উদ্বুদ্ধ করা, বেসিক্যালি বার অ্যান্ড বেঞ্চকে, এই যে কার্যক্রম চলছে সংস্কারের সেটার গতিশীলতা বজায় রাখা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখন থেকে তার স্থায়িত্ব নিশ্চিত করা। ৫ই আগস্টের আগে ফ্যাসিস্ট সরকার সব প্রাতিষ্ঠানিক কাঠামো ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এরপরও অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত ৫০,০০০ কোটি টাকার বেশি বৈদেশিক দায় পরিশোধ করেছে বলে জানান তিনি। দুপুরে সচিবালয়ে বিএসআরআরএফ এর মতবিনিময় সভায় কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট সরকারের ভুল পদক্ষেপে সামগ্রিক অর্থনীতি সমস্যার মুখে পড়েছে। আগামী ২ মাসের মধ্যে বোরো উঠলে চালের বাজারে স্বস্তি আসবে। মূল্যস্ফীতি ক্রমান্বয়ে কমছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্র একপেশে শুল্ক আরোপ করেছে। রপ্তানি বেশি আমদানি কম এমন দেশ হিসেবে যুক্তরাষ্ট্র অন্যতম। ফলে শুল্কের বিষয়টি অবশ্যই চিন্তার। জানান, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি রয়েছে প্রায় $৬ বিলিয়ন। ইউএসটিআর এর সাথে আলোচনা করে নির্দিষ্ট পদক্ষেপ নির্ধারণ করা হবে। শুল্কের বিষয়ে আলোচনা করতে সরকারের প্রতিনিধি দল যাবে বলেও জানান শেখ বশির উদ্দিন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠিত করা, এবং আমরা এই উদ্দেশ্যে রাষ্ট্রের যে দায় ফ্যাসিস্ট আমাদের উপরে রেখে যায়, আপনারা জেনে খুশি হবেন যে আমরা প্রায় ৫০,০০০ কোটি টাকার উপরে রাষ্ট্রীয় দায় অলরেডি আমাদের বৈদেশিক দায় আমরা পরিশোধ করেছি। অবৈধ দখল উচ্ছেদে রাজধানীতে অভিযান চালিয়েছে রাজউক এবং ডিএনসিসি। উত্তরার ফুটপাত দখল মুক্ত করতে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ফুটপাতে অবৈধভাবে তৈরি দোকানপাট, বসতবাড়ি। অবৈধভাবে দখল করে ধর্মীয় উপাসনালয় তৈরি না করতে অনুরোধ জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অন্যদিকে ডেমরার ৩টি নির্মাণাধীন ভবনে অনুমোদিত নকশার সাথে অমিল থাকায় বাড়তি অংশ ভেঙে দিয়েছে রাজউক।
ফুটপাত দখল করে তৈরি করা হয়েছে খাবার হোটেল, চায়ের দোকান, কেউ করেছেন নার্সারি, তৈরি হয়েছে ধর্মীয় উপাসনালয়। উত্তরা 10 নম্বর সেক্টরে স্লুইস গেট থেকে কামারপাড়া পর্যন্ত রানাভোলা সড়কের ফুটপাত উদ্ধারে ও অবৈধ স্থাপনা দখলমুক্ত করতে মাঠে নেমেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অবৈধ দখলদারদের সরে যেতে মঙ্গলবারই মাইকিং করা হয় বলে জানায় এলাকাবাসী ও ব্যবসায়ীরা। সকাল থেকে অনেকেই নিজ উদ্যোগে তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো সরিয়ে ফেলার কাজ শুরু করে। যেসব দোকানপাট সরানো হয়নি সেসবের উপরে চলে বুলডোজার। কেউ কেউ জানায় বছরের পর বছর ধরে আওয়ামী লীগ নেতাদের চাঁদা দিয়ে ফুটপাত দখল করে রেখেছেন তারা, এখন আর নেই সে সুযোগ। এদিকে এলাকাবাসীর দাবি দখলমুক্ত ফুটপাত। বহু বছর ধরে প্রায় 40 বছর ধরে শুয়ে গেছে। কালকে মাইকিং করছে পানি আনবোর্ড কি রাজুক বা সিটি কর্পোরেশন এরা তুলে দিতেছে। এটা আপনার মনে করেন কয়দিন পর মাস পর ভাঙে, আবার উঠায়, আবার ভাঙে, মানে বাংলা একবারে ভাঙ্গা দেখ যাতে আবার না তুলতে পারে, বুঝছেন। আগে আওয়ামী লীগের আমলে দিছি, তারপরে টাকা পয়সা দিনে আমরা ছেলে মেয়ে নিচে নামবো, কোথায় যাবো এর স্কোপ নাই। অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট জানান, যারা অভিযানের কারণে গৃহহীন হবেন তাদের পুনর্বাসনের বিষয়ে ভাববে সিটি কর্পোরেশন। এছাড়াও অবৈধভাবে সরকারি জমি দখল করে ধর্মীয় উপাসনালয় তৈরি না করার অনুরোধ জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। অবৈধ জায়গায় এসে বসেই আমরা যদি পুনর্বাসনের দাবিতে সেখানে বসে পড়ি এবং আমাদেরকে পুনর্বাসন করতে হবে। ঢাকা শহর তো একটা লিমিটেড জায়গা, এখানে প্রচুর মানুষের বসবাস, আমাদের সাধ্যে যতটুকু বলে আমরা সেটাই করবো। যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান পবিত্র জায়গায় পবিত্র, এটি একটা, এবং এটি একটা বৈধ জায়গায় হওয়া সমীচীন। ইসলাম ধর্মের মসজিদও কিন্তু বৈধ জায়গায় হতে হয়, তা নাহলে কিন্তু সেখানে ইবাদত হয় না। এটা আমাদের সবারই জানা থাকা উচিত। এদিকে ডেমরার 3টি নির্মাণাধীন ভবনে অনুমোদিত নকশার সাথে অমিল থাকায় বাড়তি অংশ ভেঙে দিয়েছে রাজুক। সংস্থাটির পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেনের নেতৃত্বে বামইল স্টাফ কোয়ার্টার এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে খনিকলয় নামে একটি বহুতল ভবনে অনিয়মের প্রমাণ পায় রাজুক। পাশাপাশি ভবনের মালিককে 1 লাখ টাকা জরিমানা করা হয়। ভবনটির পাশে একই অপরাধে নির্মাণাধীন আরেকটি ভবন ভাঙার নির্দেশনা দেয় রাজুক। এই এলাকায় হাজার হাজার বিল্ডিং আছে, কোনো বিল্ডিং এ রাজুকের নিয়ম মাইনে বিল্ডিং নেই। আপনি সব পরীক্ষা করে দেখেন, কিছুটা ব্যর্থ ঘটে। এর আগে যারা রাজুক থেকে আসছে তারা বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে মানুষকে বিল্ডিং করার জন্য উদ্বুদ্ধ করে গেছে এবং তাদের নির্মাণ অনুযায়ী ফলো করে তারা বিল্ডিং করছে। তাদের কি হবে স্যার, এটা বলেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বাসযোগ্য নগরী গড়ে তোলার জন্য কঠোরভাবে অভিযান পরিচালনা করা হবে। 20 থেকে 30% তারা ব্যর্থ করেছে আর কি বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে। আমরা এগুলো কারেকশন করব। এখানে আমরা মালিককে খুঁজছি, যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা তাদের মিটার ডিসকানেক্ট করব। আমাদের সাথে বিদ্যুৎ বিভাগের লোক রয়েছে। এ সময় রাজুকের কোনো কর্মকর্তা কর্মচারীর যোগসাজশে যদি কোনো নিয়মের ব্যত্যয় হয় তবে তাকেও আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের দিনভর আন্দোলনে তীব্র যানজট তৈরি হয় রাজধানীর বিমানবন্দর, মহাখালী, ফার্মগেট এবং শাহবাগ সড়কে। এর প্রভাবে সারা রাজধানী জুড়ে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। চালক এবং যাত্রীরা বলছেন, সড়ক বন্ধ করে দাবি আদায় কোনোভাবেই যৌক্তিক হতে পারে না। বিমানবন্দর এবং মহাখালী পার হতে 3 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হচ্ছে বলে অভিযোগ সাধারণ যাত্রীদের। পূর্ব ঘোষণা বা কর্মসূচি ছাড়াই রাজধানীর ব্যস্ততম সড়ক অবরোধ। তেজগাঁও 7 রাস্তা মোড়ে অবস্থান নিয়ে 6 দফা দাবি জানাতে থাকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মুহূর্তেই স্থবির হয়ে পড়ে মূল সড়ক আর অলিগলি। দিনভর শিক্ষার্থীদের এই অবরোধে নাকাল রাজধানীবাসী। মহাখালী, ফার্মগেট, বাংলা মোটর ও শাহবাগ সড়ক যেদিকে যাওয়া যায় তীব্র যানজটের মুখে পড়তে হয়েছে যাত্রীদের। গুরুত্বপূর্ণ কাজ আর রোগী ও স্বজনদের আটকে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। অনেক কষ্টে এই পর্যন্ত আসলাম, এখানেও প্রায় আপনার 40 মিনিট হয়ে গেছে। উত্তরা থেকে আমি বাংলা মোটর আসছি, অনেক জ্যাম ঠেলে আসছি। এখানে অলমোস্ট 1 ঘন্টা 40 মিনিট আমি বসে আছি। তো এটা তো মানে আমার দিনের সারাদিন নষ্ট হচ্ছে। কর্মব্যস্ত অনেকেই হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। রাস্তা তো ভালো না, তো দুনিয়ার যানজট, কারণ এটা 2 ঘন্টা লেগেছে এই জায়গায় কামারবাড়ি থেকে। এই যে রাস্তায় নাই মানে আসানাসি করে আঙ্গুর সহ্য না। নগরবাসীর যানজটের এই দুর্ভোগ সড়ক ছাপিয়ে পৌঁছে যায় এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। আজকে যে ভোগান্তি হয়েছে প্রায় 2 ঘন্টার ভোগান্তি পাইছি, 2.5 ঘন্টা ভোগান্তি। কাকাল টাকাল আমরা বাদ দিয়ে অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, প্রচুর জ্যাম। 2 ঘন্টার মতো এই জ্যামের ভিতরে আটকে আছে, গরম। সড়ক বন্ধ বা নাগরিকদের জিম্মি করে বিক্ষোভ আন্দোলন যুক্তিসঙ্গত নয় বলছে নগরবাসী। জনগণকে কষ্ট দিয়ে এই ধরনের আন্দোলন, এটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। এই দুর্ভোগের সাথে রাজধানীতে বৃষ্টি জনতার রাজধানীবাসীর দুর্ভোগ আরও বাড়িয়েছে।
আশা এই দুর্ভোগটা শেষ হোক খুব দ্রুত। দর্শক, এই ছিল যমুনা নিউজ।